Recording in progress. আচ্ছা কোন আচ্ছা ভাইয়া এটা পড়ানো শেষ? ও আচ্ছা, এটা যদি পড়াই থাকি তাহলে ভালো, তাহলে আমরা এটা পড়েছি। দেন এটা তোমরা গ্রুপে সার্চ করলে পেয়ে যাবা। তাহলে আমরা এর পরের ইউনিট লেসনটাতে যাব। আচ্ছা, তোমরা কমেন্ট করতেছিলা কোন টপিক খুঁজে পাচ্ছ না, এরকম কি আছে? যে কেউ কমেন্ট করছে যে আর্টিকেলের রেকর্ডেড ক্লাস খুঁজে পাচ্ছ না, তাই বা এনিথিং, তোমরা একটু আমাকে জানাও তো যে কোনটা খুঁজে পাচ্ছ না। ভাইয়া পুরো আমাকে একটু বলো যে কোনটা তাহলে খুঁজে। আসলে ফেসবুকে না, আর্টিকেল আর জিএনএসএস কথা মানে খুঁজে পাচ্ছি না। এক ভাইয়া মাস পর সব কোনো লাইভ ক্লাস থাকে না। ক্লাসগুলো সিরিয়ালি দেন না, সব ক্লাসগুলো সিরিয়ালি দেন। আচ্ছা ঠিক আছে, শোনো, লাইভ ক্লাসে ফেসবুকের একটা নিয়ম আছে। ওরা হচ্ছে 30 দিন পরে ওই লাইভ ক্লাস গুলা ডিলিট করে দেয়, কিন্তু আমরা ওইগুলাকে আবার ব্যাকআপ রাখি আমাদের ড্রাইভে। ঠিক আছে, সো ওইটা ফেসবুক ডিলিট করে দিলেও আমাদের কাছে ওইটার স্টোরেজ থাকে, মানে ওইটা আমাদের কাছে সেভ আছে। তো তোমরা যেটা খুঁজে না পাও জাস্ট একটু বললে আমরা ওইটা আবার খুঁজে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটু আমাদেরকে বললে আমরা ওইটা আবার খুঁজে দিতে পারবো। আচ্ছা, তো ইউনিট 7 এর লেসন 3 যেটা দ্য আনবিটেন গার্লস, এটা আমরা পড়েছি, তাই এটাতে আমরা আর যাবো না। তাহলে আমরা নতুন করে ইউনিট 8-এ যাব। ঠিক আছে, ইউনিট 8 বের করো। তোমাদের বইতে ইউনিট 8 হচ্ছে 126 পেজের। ঠিক আছে, সবাই 126 পেজে আসো। তোমাদের বইতে 126 পেজে। দেখো তোমাদের বইতে এটা বের করো সবাই, ফ্যামিলি রিলেশনশিপ। আর্টিকেল পাওয়া যাচ্ছে না সবগুলা দেন। আচ্ছা, আমি এখনই বলে দিচ্ছি আর্টিকেল সহ ক্লাস সব সিরিয়াল করে দিতে। ঠিক আছে, 26-এর নতুন ব্যাচে আমাদের ওদেরকে আর্টিকেলের ক্লাসটা লাইভ থেকে ডিলিট হয়ে গেছে, আর্টিকেলের ক্লাসটা পোস্ট করতে হবে এবং 26-এর সব ক্লাসগুলা সাজায় দিতে হবে। 26-এর সব ক্লাসগুলা সাজায় দাও এখনই। ওকে গাইস, বলে দিছি, তোমরা আজকে 10:30টার মধ্যে পেয়ে যাবে এটা। ঠিক আছে, সেকেন্ড পেপার কবে হবে? আগামী সপ্তাহ থেকে স্মার্ট বোর্ডে সেকেন্ড পেপার হবে। আমি এখনো ডেঙ্গু নেগেটিভ না, আমি স্টিল ডেঙ্গু পজিটিভ। সো আরেকটা দুইটা ক্লাস হয়তো জুমে হবে, এরপর থেকে আমরা চলে যাবো স্মার্ট বোর্ডে। ওকে, সো ফ্যামিলি রিলেশনশিপ গাইস বের করেছো? সবাই কি খুঁজে পেয়েছো ফ্যামিলি রিলেশনশিপ? এভরিওয়ান, জি স্যার, জি স্যার। যে বইটা তোমাদের বই, এটা হচ্ছে 126 পৃষ্ঠায়। ঠিক আছে, ফ্যামিলি রিলেশনশিপ। এখন এটা কিন্তু এই 25-এর পরীক্ষাতে আসছে গত সপ্তাহে। ঠিক আছে, এটা কিন্তু 1 তারিখে, 2 তারিখে এবং যে পরীক্ষাটা শুরু হয়েছে 26 তারিখ থেকে, এইচএসসি 25-এর পরীক্ষা, ওদের পরীক্ষাতে কিন্তু এটা এসেছে। 30 তারিখে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হয়েছে, ফ্যামিলি রিলেশনশিপ আসছে বোর্ডে। ঠিক আছে, তো এটা আগে থেকেও ইম্পর্টেন্ট ছিল, আর এমনি এটা সাজেশনে দিয়েছিলাম আমি এবং আবারও বলতেছি আর কি। আচ্ছা, তো ইউনিটটার নাম হচ্ছে রিলেশনশিপস, মানে সম্পর্ক। সম্পর্ক, এখন শব্দের শেষে যদি SHIP থাকে তাহলে সেটা একটা নাউন হয়। তো রিলেশন থেকে রিলেশনশিপ মানে সম্পর্ক, মানুষে মানুষের মধ্যকার যে সম্পর্ক সেটা নিয়ে। সো প্রথমে এটা স্টার্ট হচ্ছে কি দিয়ে? ফ্যামিলি রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক দিয়ে। কি দিয়ে? ফ্যামিলি রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক দিয়ে। এরকম আরো শিপ হচ্ছে হার্ডশিপ, নাউন, স্পন্সরশিপ, নাউন, প্যাট্রনশিপ, নাউন। তো শিপ, SHIP শব্দ সে থাকলে সেটা নাউন হয় পার্টস অফ স্পিচ এর মধ্যে। আচ্ছা, এখন এখানে আমরা একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছি। গ্রাফিক্সে কি আছে দেখো সবাই একটু যদি খেয়াল করো। এখানে প্রথমে দেখা যাচ্ছে তিনি সম্ভবত একজন বাবা, তার পাশে হচ্ছে একজন মা, মায়ের কোলে আবার একটা বেবি আছে। এই যে হচ্ছে তার আরেকটা ছেলে ওই পরিবারের, এই যে হচ্ছে তাদের আরেকটা মেয়ে। হ্যাঁ, আর এই যে হচ্ছে হয়তো তাদের আর বাসার কোনো একটা প্রাণী, সাপোজ কেউ ক্যাট পালে, কেউ কুকুর পালে। তো আমার একটা ক্যাট আছে। তো এটা হচ্ছে একটা ফ্যামিলির ছবি আমরা দেখতে পারতেছি, রাইট? একটা পরিবার, এটা একটা পরিবারকে দেখাচ্ছে বা পরিবারের সম্পর্ক দেখাচ্ছে, মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা সবাই নিয়ে। তো এখন আমরা প্যাসেজটা স্টার্ট করতে পারি। ওকে, বইয়ের এই লাইনে এসেছে সবাই, দা ফেমাস গ্রিক ফিলোসফার, এই লাইনে এসেছে সবাই? ভাইয়া পুরা পেয়েছো? জি ভাইয়া। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ, আমি আগে থেকে বলে নিই, কারণ এই জি ভাই প্যাসেজের আসছি। ওকে, কারণ এই প্যাসেজের মধ্যে গ্রিকের ফিলোসফার অ্যারিস্টটলের কথা আছে।
ঠিক আছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড, গ্রিকের বিখ্যাত ফিলোসফার অ্যারিস্টটল বলেছে, ম্যান ইজ বাই নেচার, মানুষ প্রকৃতিগতভাবে এ সোশ্যাল অ্যানিমাল, মানুষ প্রকৃতিগতভাবেই একটা সামাজিক প্রাণী, সামাজিক প্রাণী। হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট, এই কথার দ্বারা সে যেটা বোঝাইছে, আছে গ্রিক ফিলোসফার, ফিলোসফার মানে কি দার্শনিক বা পথপ্রদর্শক। সো দার্শনিক অ্যারিস্টটল বলছে ম্যান ইজ বাই নেচার, মানুষ জন্মগতভাবে একটা সামাজিক প্রাণী। when he meant মানে what he meant was that, তো meant মানে বোঝানো, সে যেটা বোঝাইতে চাইছে সেটা হচ্ছে ম্যান মানুষ, বাই ইনস্টিংক্ট জন্মগতভাবে বা প্রবৃত্তিগতভাবে, বাই ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট মানে জন্মগত, লিখে রাখো ওয়ার্ড মিনিংটা, বাই বর্ন, বাই বর্ন মানে যেরকম জন্মগত, বাই ইনস্টিংক্ট জন্মগতভাবে, স্বভাবগতভাবে, ন্যাচারালি মানুষ সিক্স কোম্পানি সঙ্গী খোঁজে, সিক মানে খোঁজা, এটার সিনোনিম সার্চ। হ্যাঁ, তো সিক মানে খোঁজা, কি খোঁজে মানুষ, কোম্পানি বন্ধু বা সঙ্গী খোঁজে। তাহলে মানুষ বাই নেচার জন্মগতভাবে কি খোঁজে, সঙ্গী খোঁজে, অফ আদার্স অন্যদের, এন্ড এবং এস্টাবলিশেস রিলেশনশিপস এবং সম্পর্ক স্থাপন করতে চায়। তো মানুষ বাই নেচার জন্মগতভাবে কি সঙ্গী খোঁজে বা বন্ধু খোঁজে মানুষ, এবং এস্টাবলিশ করে, এস্টাবলিশ মানে স্থাপন করা, কি স্থাপন করে মানুষ, রিলেশনশিপ সম্পর্ক স্থাপন করে। তো এটা মানুষ জন্মগতভাবেই, সবাই বন্ধু খুঁজতে চায়, সবাই সম্পর্ক স্থাপন করতে চায়, মাচ লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, এবং এটা অন্যান্য বন্য প্রাণীদের মতোই, এটা অন্যান্য কি বন্য প্রাণীদের মতোই, ঠিক আছে। অন্যান্য অনেক ওয়াইল্ড অ্যানিমাল, ওয়াইল্ড মানে কি বন্য বা বুনো, বন্য বা বুনো যেসব প্রাণী আছে যারা জঙ্গলে থাকে তারাও বন্ধুত্ব খোঁজে। ফর কম্পেনিয়নশিপ, তারাও সঙ্গী পাওয়ার জন্য, কম্পেনিয়নশিপ সঙ্গ, কোম্পানি মানে সঙ্গী, আর কম্পেনিয়নশিপ সঙ্গ দেওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল শারীরিক অ্যান্ড ইমোশনাল সাপোর্ট এবং আবেগিক সাপোর্ট পাওয়ার জন্য। তো অন্যান্য ওয়াইল্ড প্রাণী যেরকম খোঁজে মানুষও সেরকম খোঁজে। এবং কেন এরা সবাই মানুষ প্রাণী সম্পর্ক খোঁজে, ফর কম্পেনিয়নশিপ সঙ্গী পাওয়ার জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল এবং শারীরিক, অ্যান্ড ইমোশনাল এবং আবেগিক সাপোর্ট পাওয়ার জন্য। তো আনলাইক দ্য অ্যানিমালস, তো প্রাণীদের মতো হোক বা না হোক, হাউএভার, যাই হোক, তা আনলাইক দ্য অ্যানিমালস হাউএভার, তো অ্যানিমালস তো প্রাণী বাদ দেই, প্রাণী যাই হোক না কেন, হাউএভার ম্যানস রিলেশনশিপস, মানুষের সম্পর্কগুলা, মানুষের মধ্যকার সম্পর্কগুলা, গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, মানুষের মধ্যকার সম্পর্কগুলা একটা অর্থ দেয়, টু হিজ এক্সিস্টেন্স তার অস্তিত্বকে, তার বেঁচে থাকাটাকে, গিভ মানে দেয়, মিনিং মানে অর্থ, মানে তুমি তোমার বেঁচে থাকাটাকে অর্থপূর্ণ করে তোলে সম্পর্কগুলা। তুমি সবকিছু করতে চাও কেন, আচ্ছা ধরো আমরা টাকা উপার্জন করতে চাই কেন, পরিবারের জন্য, নিজের জন্য, বাবাকে এটা দিব, মাকে এটা দিব, ভাগ্নে ভাগ্নিকে এটা দিব, তাই না। আবার তুমি ভালো রেজাল্ট করতে চাও কেন, পরিবার খুশি হবে, মা খুশি হবে, বাবা খুশি হবে, সবাই। সো সম্পর্ক আছে বলে, আচ্ছা জাস্ট চিন্তা করো, ধরো একজন ব্যক্তি যার এই জগৎ সংসারে কেউ নাই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব মারা গেছে, জাস্ট সে একাই দুনিয়াতে, তার কি এই দুনিয়ায় কোনো কিছু ভালো কিছু করতে মনে চাবে বলো তো, তার মধ্যে কি কোনো কিছু আশা আকাঙ্ক্ষা আর বাকি থাকে বলো, সে শুধু ভাবে যে আমি কেন মরি না, তাই না। কিন্তু যার সম্পর্ক আছে, সম্পর্কটা গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বকে অর্থপূর্ণ করে তোলে, অ্যান্ড ইন্সপায়ার হিম এবং তাকে অনুপ্রাণিত করে, টু ডু ওয়েল ইন এডুকেশন শিক্ষা ক্ষেত্রে ভালো করতে, যে ভালো সম্পর্ক রাখে মানুষের সাথে, পরিবারের সাথে, তাকে এই সম্পর্কগুলা মানুষকে ইন্সপায়ার করে, টু ডু ওয়েল ইন এডুকেশন শিক্ষা ক্ষেত্রে ভালো করতে, ইন ওয়ার্ক প্লেস কর্মক্ষেত্রে ভালো করতে, আর ইন এ প্রফেশন একটা কোনো যে পেশায় সে আছে সেই পেশা ক্ষেত্রে ভালো করতে, দ্যাট হি পারসিউস যে পেশায় সে ছুটে চলছে, পারসিউ মানে ছুটে চলা, কোনো কিছুর পিছে ছুটে চলা, ঠিক আছে।
তো বলতেছে কি সম্পর্ক মানুষের এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, বেঁচে থাকা। সম্পর্ক মানুষের বেঁচে থাকাটাকে, তার অস্তিত্বকে অর্থপূর্ণ করে তোলে। তাকে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং প্রফেশন, পেশা জীবনে যে পেশা সে পার্সু করতেছে, যে পেশা সে ছুটে চলতেছে, তাকে এবং সেই পেশাগুলোতে ভালো করতে ইন্সপায়ার করে। ইন্সপায়ার করে। তোমরা কি বুঝতে পারতেছো কথাগুলো, নাকি কঠিন হয়ে যাচ্ছে বলো তো? বোঝা যাচ্ছে আমার কথা ভাইয়া পুরো, না কঠিন লাগতেছে? রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, তো সম্পর্ক বিভিন্ন প্রকারের। সম্পর্ক বিভিন্ন প্রকারের। সাম আর ফ্যামিলিয়াল, কিছু আছে পারিবারিক সম্পর্ক, অ্যান্ড ইন্টিমেট, এবং সেটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তো সাম আর কিছু সম্পর্ক আছে ফ্যামিলিয়াল, পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট এবং ঘনিষ্ঠ। ফর্ম বাই, যে সম্পর্ক গড়ে ওঠে, ফর্ম বাই ব্লাড, রক্তের মাধ্যমে, অ্যান্ড বাই ম্যারিজ, এবং বিবাহের মাধ্যমে। যে সম্পর্কগুলো গড়ে ওঠে ব্লাড, রক্তের মাধ্যমে এবং বিবাহের মাধ্যমে। আবার কিছু সম্পর্ক আছে সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক আছে সামাজিক সম্পর্ক, লাইক দ্য ওয়ানস উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেমনটা সম্পর্ক আছে আমাদের বন্ধুদের সাথে। অ্যান্ড এবং সাম আর মেড ইন স্কুল, আবার কিছু সব সম্পর্ক আছে আর যেগুলো আমাদের স্কুলে তৈরি হয়। স্কুলে তৈরি হয় আর যেখানে উই ফর্ম ক্লোজ বন্ডস, যেখানে আমরা একটা ঘনিষ্ঠ বন্ড তৈরি করি উইথ ক্লাসমেটস, আমাদের সহপাঠীদের সাথে, অ্যান্ড টিচার্স, এবং আমাদের শিক্ষকদের সাথে। তো কিছু আছে পারিবারিক সম্পর্ক, কিছু আছে ঘনিষ্ঠ সম্পর্ক, কিছু আছে সামাজিক সম্পর্ক যেমন বন্ধুদের সাথে, কিছু আছে সহপাঠীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এই ধরনের সম্পর্কের কথা বলতেছে। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড, এছাড়াও সম্পর্ক ফস্টার্ড, লালিত পালিত হতে পারে বা গড়ে উঠতে পারে ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড, এছাড়াও সম্পর্ক, ফস্টার মানে লালন পালন করা, গড়ে ওঠা বা বেড়ে ওঠা। তো সম্পর্ক বেড়ে উঠতে পারে কোথায়? ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে। হুইচ মে কুইকলি, যে সম্পর্ক দ্রুত, চেঞ্জ, পরিবর্তন হতে পারে, ফ্রম প্রফেশনাল, পেশাগত সম্পর্ক থেকে, টু সোশ্যাল, সামাজিক সম্পর্কে। তো সম্পর্ক এছাড়াও ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রেও গড়ে উঠতে পারে। যেটা খুব দ্রুত পেশাগত সম্পর্ক থেকে সোশ্যাল, সামাজিক সম্পর্কে রূপ নেয়। এরপরে দেয়ার আর রিলেশনশিপস, আরো সম্পর্ক আছে অলসো বিটুইন হিউম্যান বিংস, মানব সত্তার মধ্যে, অ্যান্ড এনিমালস, এবং অন্যান্য প্রাণীদের মধ্যে। তো এছাড়াও সম্পর্ক আছে মানব সত্তার সাথে প্রাণীদের, মানুষের সাথে প্রাণীদের। তোমার যদি একটা পোষা পাখি থাকে, পোষা বিড়াল থাকে, পোষা কুকুর থাকে, তো এই পোষা বিড়ালের সাথে তোমার যে সম্পর্কটা, তো সম্পর্ক শুধু মানুষে মানুষে হয় তা না, মানুষের সাথে অন্যান্য অ্যানিমালস, পশু পাখি প্রাণীদেরও হতে পারে। আবার সবচেয়ে কঠিন সম্পর্ক দেখা যায় কি বলতো? বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, বাচ্চাদের সাথে তাদের খেলনার। বাবা, অন্য কেউ সেই খেলনা ছুঁইতে গেলে চিল্লায় ফিল্লায় কান্না করে দেয় বাচ্চারা, এত ভালোবাসে বাচ্চারা তাদের খেলনাকে। তো এটাও কিন্তু একটা রিলেশনশিপ, সম্পর্ক, দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, এবং এটা ছাড়া তারা থাকতে পারে না বাচ্চারা। ঠিক আছে? তো সম্পর্ক শুধু মানুষে মানুষ হয় এটা না। তো অল দিস রিলেশনশিপস, এই সমস্ত সম্পর্ক, কিপ আস ক্লোজ টু ইচ আদার, সম্পর্কের উদ্দেশ্য কি বলো? সম্পর্ক আমাদেরকে কি করে? তো সম্পর্ক কিপ আস ক্লোজ, আমাদের ক্লোজ রাখে, টু ইচ আদার, একে অপরের কাছাকাছি রাখে, অ্যান্ড প্রোভাইড আস, এবং আমাদেরকে প্রদান করে অল কাইন্ডস অফ সাপোর্ট, আমাদেরকে সকল ধরনের সাপোর্ট প্রদান করে, লাভ, ভালোবাসা প্রদান করে, অ্যান্ড অ্যাফেকশন, এবং স্নেহ প্রদান করে। ঠিক আছে? তাহলে সম্পর্ক কি করে, এটা আসতে পারে ফ্লো চার্টে, এমসিকিউ তে, শর্ট কোশ্চেন, যে সম্পর্ক কি করে আমাদের জীবনে। তো সম্পর্ক কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমাদেরকে একে অপরের কাছে রাখে, এন্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ এন্ড অ্যাফেকশন, এবং আমাদেরকে সকল ধরনের সাপোর্ট, সহায়তা দেয়, লাভ, ভালোবাসা দেয়, এন্ড অ্যাফেকশন, এবং স্নেহ দেয়। তো এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, একজন ব্যক্তি যার কোনো পরিবার নাই, feels the pain of loneliness and isolation, একজন ব্যক্তি যার কোনো পরিবার নাই, সেই ফিল করতে পারে the pain of loneliness, একাকিত্বের যন্ত্রণা, and isolation, এবং নির্জনতার যন্ত্রণা। যার পরিবার নাই সেই ফিল করতে পারে লোনলিনেস, একাকিত্বের, এবং আইসোলেশন, নির্জনতার
পেইনটা। দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই উইথ হিম, এই পৃথিবীতে তার কেউ নাই যে তার সাথে হাসবে বা কাঁদবে, যার কোনো পরিবার নাই। তোমরা চিন্তা করো গাইস, যার কোনো পরিবার নাই, তার একটা আনন্দের সংবাদে যে তার সাথে কেউ হাসবে এমন একটা মানুষ নেই, তার একটা দুঃখের সংবাদে যে তার সাথে কেউ কাঁদবে এমন একটা মানুষ নেই। সো দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই উইথ হিম অর হার। তো হোয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, যখন আমরা আমাদের আনন্দ শেয়ার করি কারোর সাথে, হোয়েন উই শেয়ার, যখন আমরা শেয়ার করি আওয়ার জয়, আমাদের আনন্দ, উইথ সামওয়ান, কারোর সাথে, ইট সিম্পলি রিডাবলস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ। এটা ইট সিম্পলি রিডাবলস, তখন সে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আমরা যখন আনন্দ শেয়ার করি, বলো বন্ধুদের সাথে শেয়ার করি, পরিবারের সাথে, ছোট ভাই বোন, বড় ভাই বোনদের সাথে শেয়ার করি, হাসতে হাসতে আমরা গড়ায় যাই, তাই না? তো আনন্দের কোনো কিছু, মজার কোনো কিছু, খুশির কোনো কিছু, সিম্পলি খুশিটাকে যখন আমরা শেয়ার করি সেটা রিডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড দেখো উই, এবং আমরা, when we suffer a loss, যখন আমরা ক্ষতির সম্মুখীন হই, and someone shares our sorrow, এবং কেউ যখন আমাদের দুঃখ শেয়ার করে, আমাদের দুঃখ শুনে, আমাদের দুঃখে ভাগ নেয়, it lessens, এটা হ্রাস পেয়ে যায়। it লেসেন মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া। তো বলতেছে কি, যখন আমরা ক্ষতির সম্মুখীন হই, and someone shares our sorrow, এবং যখন কেউ আমাদের দুঃখের ভাগ নেয়, it lessens, তখন আমাদের দুঃখটা কমে যায়। তো রিলেশনশিপস আর দাস নিডেড, তো সম্পর্ক এই জন্য প্রয়োজন, ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য। এখানে আমাদের যে ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের আবেগ, এটার জন্য সম্পর্ক দরকার। তো টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে এখন কয়েকটা অ্যাডভাইস দিছে, যে টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে, বিল্ড করতে, উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস থাকতে হবে, অ্যান্ড রেসপেক্ট, এবং শ্রদ্ধা থাকতে হবে, ফর ইচ আদার, পরস্পরের জন্য। এইটাই আজকালকার সম্পর্কের মধ্যে থাকে না। লেখক কি বলছে, বিল্ড মানে তৈরি করা, নির্মাণ করা, স্থাপন করা, কি রিলেশনশিপ, তো সম্পর্ক তৈরি করতে উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের ভরসা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, অ্যান্ড রেসপেক্ট, এবং শ্রদ্ধা থাকতে হবে, ফর ইচ আদার, একে অপরের প্রতি, অ্যান্ড লাভ, এবং ভালোবাসা থাকতে হবে, হোয়ার দিস ইজ নিডেড, যেখানে ভালোবাসা প্রয়োজন সেখানে ভালোবাসাও থাকতে হবে। তো উই ক্যান নট বি সেলফিশ, আমরা সেলফিশ, স্বার্থপর হতে পারি না, অ্যান্ড পজেসিভ, এবং রক্ষণশীল, পজেসিভও হতে পারি না, ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, আমরা যদি একটা ইফেক্টিভ রিলেশনশিপ, কার্যকরী সম্পর্ক এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদেরকে সেলফিশ হলে চলবে না, আমাদেরকে পজেসিভ হলে চলবে না। বাট কোয়াইট অফেন, কিন্তু প্রায় মাঝে মাঝে, উই সি, আমরা দেখি, পিপল, মানুষকে, কোয়ারেলিং, ঝগড়া করতেছে, আচ্ছা লেখক এখানে কি বলছে, যে দেখো ইফেক্টিভ রিলেশনশিপ, যদি তুমি কার্যকরী সম্পর্ক কারোর সাথে তৈরি করতে চাও, তাহলে তুমি সেলফিশ হলে কিন্তু হবে না, স্বার্থপর হলে হবে না, পজেসিভ, রক্ষণশীল, তুমি এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এই সেই, পজিটিভ হওয়া যাবে না। এবং কি, আমরা, লেখক বলতেছে, আমরা প্রায় দেখি, উই সি পিপল কোয়ারেলিং, এই বানানটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারেক্ট স্পেলিং আছে, সেখানে আসতে পারে। কোয়ারেলিং মানে ঝগড়া করা, ঠিক আছে? সো বলতেছে কি, যে উই সি পিপল কোয়ারেলিং, আমরা মানুষকে ঝগড়া করতে দেখি, এন্ড ফাইটিং, এবং মারামারি করতে দেখি, উইথ ইচ আদার, একে অপরের সাথে, হুইচ অনলি ব্রিংস মিজারি, যে জিনিসটা ব্রিংস মানে নিয়ে আসে, ব্রিং মানে নিয়ে আসে, কি নিয়ে আসে, মিজারি, দুর্দশা, দুরবস্থা, এন্ড লস, এবং ক্ষতি, টু অল, সবার কাছে। তো আমরা প্রায় দেখি মানুষকে কোয়ারেলিং, তারা ঝগড়া করতেছে, এন্ড ফাইটিং, এবং ফাইট করতেছে, মারামারি করতেছে, উইথ ইচ আদার, একে অপরের সাথে। তো এটার থেকে ভালো কিছু আসে না, এটা শুধুমাত্র কি আনে, হুইচ অনলি ব্রিংস, যেটা শুধুমাত্র বয়ে আনে, মিজারি, দুর্দশা। ব্রিং মানে নিয়ে আসে, কি নিয়ে আসে, মিজারি, দুর্দশা, এন্ড লস, এবং ক্ষতি। মিজারি মানে দুর্দশা, দুরবস্থা নিয়ে আসে, কারোর সাথে ঝগড়া করলে, মারামারি করলে এটা থেকে ভালো কিছু আসে না, দুরবস্থা এবং লস এবং ক্ষতি বয়ে আনে। ওকে, এইটার আমাদের প্রয়োজন হচ্ছে ফ্লো চার্ট, এটা ফ্লো চার্টে এসেছে। চলো আমরা একটু এটার ফ্লো চার্টটা কমপ্লিট করে ফেলি। ফ্যামিলি রিলেশনশিপ,
family relationship number 7. ওকে, দেখো এই যে হচ্ছে প্যাসেজটা, এটার ফ্যামিলি রিলেশনশিপ। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল। বাই দ্য ওয়ে, এই লাইনটাও প্যাসেজে তুলে দিয়ে, মানে প্যাসেজ থেকে তুলে দিয়ে বলতে পারে যে হু হ্যাজ সেড দিস, কে এটা বলেছে। অথবা দ্য কোটেশন ইজ ফ্রম, এই কোটেশনটা কার থেকে? ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল এনিম্যাল, মানুষ জন্মগতভাবে বা প্রকৃতিগতভাবে একটা সামাজিক প্রাণী। এই কথাটা কে বলছে? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। বলো এটা কে বলেছে? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, কে বলছে এটা? অ্যারিস্টটল। অ্যারিস্টটল। এটা মনে রেখো, ঠিক আছে, যে ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। ওকে, এখন মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো শোয়িং দ্য টাইপস অফ রিলেশনশিপ, কি কি ধরনের সম্পর্ক হয়। দেখো, ফ্লো চার্ট তৈরি করতে বলছে আমাদেরকে, কি দেখায়? শোয়িং দ্য টাইপস অফ রিলেশনশিপ, আর রিলেশনশিপ কি কি ধরনের হয়, এন্ড হোয়াট দে ডু টু আস, এবং রিলেশনশিপ আমাদের জীবনে কি কি করে। মানে সম্পর্ক কয় প্রকারের হয় এবং সম্পর্ক আমাদের জীবনে কি করে। তো প্রথমটা সম্পর্ক, স্যার অপশন দিয়ে দিছে যে ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট রিলেশনশিপ। স্যার বলছে যে কিছু টাইপের কথা বলছে, প্রথমে আছে যে টাইপস অফ রিলেশনশিপ, সম্পর্ক কি কি ধরনের হয়, এন্ড হোয়াট দে ডু টু আস, এবং সম্পর্ক আমাদের জীবনে কি করে। তো এক নাম্বারটা, সম্পর্ক কি কি ধরনের হয়? ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট রিলেশনশিপ, পারিবারিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক। এরপরটা কি? সোশ্যাল রিলেশনশিপস, প্যাসেজের মধ্যে আছে সামাজিক সম্পর্ক, যেটা বন্ধুদের সাথে, ক্লাসমেটদের সাথে হয়ে থাকে। এরপরেরটা কি বলছে? প্রফেশনাল রিলেশনশিপস, প্রফেশনাল রিলেশনশিপস, পেশাগত সম্পর্ক। এরপরে কি বলছে? সম্পর্ক হোয়াট দে ডু টু আস, সম্পর্ক আমাদের জীবনে কি করে। তো কি করে সম্পর্ক আমাদের জীবনে? কিপিং পিপল ক্লোজ টু ইচ আদার, সম্পর্ক মানুষকে একে অপরের কাছাকাছি রাখে। আচ্ছা, এরপরে সম্পর্ক কি করে? প্রোভাইডিং। এখন তুমি এখানে কিপিং না দিয়ে, আইএনজি না দিয়ে কিপ দিতে পারো, যে কিপ পিপল ক্লোজ টু ইচ আদার, সম্পর্ক মানুষকে একে অপরের কাছাকাছি রাখে। এরপরটা কি? প্রোভাইডিং সাপোর্ট, লাভ এন্ড অ্যাফেকশন, সম্পর্ক কি করে? আমাদেরকে সাপোর্ট করে, লাভ, ভালোবাসা দেয়, এন্ড অ্যাফেকশন। তো প্রোভাইডিং দিলে হয়, প্রোভাইড দিলে হয়। এরপরে কি সম্পর্ক কি করে? একাকিত্ব এবং নির্জনতা বা বিচ্ছিন্নতাকে দূর করে। তো রিমুভিং লোনলিনেস এন্ড আইসোলেশন। তা আইএনজি দিলে তিনটাতেই দিবা, আইএনজি না দিলে কোনোটাতেই দিবা না। কিপ, প্রোভাইড, রিমুভ। ঠিক আছে, সেই হচ্ছে এটা ফ্লোচারটা যেটা এসেছে বছর। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ভাইয়া পুরো ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। দুইটা কথা ছিল। ভাইয়া। চলো আমরা আমাদের তাহলে আবার টেক্সট বুকে ফিরে যাই। সো এরপরে ফ্যামিলি রিলেশনশিপ 126 পৃষ্ঠায়। এরপরে তোমাদের বইতে দিয়েছে ওয়ার্মথ অফ রিলেশনশিপ, দেখি 129 পৃষ্ঠায়। এখানে একটা কবিতা আছে, ওয়ার্মথ ইন রিলেশনশিপস। আর আচ্ছা, তোমাদের এবার পরে আসো, লেসন 2 তে আসো। দোজ উইন্টার ডেজ, রবার্ট হেইডেনের একটা কবিতা আছে। এরপরটা এ মাদার ইন ম্যানভিল। পেয়েছো কবিতাটা? তোমাদের বইতে কবিতাটা পেয়েছো তোমরা? জি ভাই। জি ভাইয়া পাওয়া গেছে। এটা জি ভাইয়া, পেয়েছি পেয়েছি। ইউনিটের নাম হচ্ছে ওয়ার্মথ অফ রিলেশনশিপ। ওয়ার্মথ মানে উষ্ণতা, ওয়ার্ম মানে উষ্ণ, আর ওয়ার্মথ মানে উষ্ণতা, সম্পর্কের উষ্ণতা। এখন এইখানে আমরা একটু খেয়াল করব যে এই কবিতাটা, এটা তোমাদের কি থিম পড়িয়েছি আমি, বা থিমের পিডিএফ দিয়েছি, নাকি এখন আমরা থিম পর্যন্ত যাইনি ফার্স্ট পেপারে? বলো তো, গিয়েছি? আমরা থিম টিম পাইনি ভাইয়া, টিম পাইনি। তো এই কবিতাগুলা আমরা পড়বো থিমের ক্লাসে। ঠিক আছে, এই যে কবিতাগুলা, এরকম 10টা কবিতা আছে টেক্সট বইয়ে, এই কবিতাগুলা আমরা থিমের ক্লাসে পড়বো। এখন আমরা এই কবিতাতে না যাই, ঠিক আছে, কিন্তু যেখানে আমরা যাব এর পরেরটা,
এ মাদার ইন ম্যানভিল। এই কবিতা, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো। কবিতা তোমাদের টেক্সট বইয়ে 12-13টা আছে, এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টা আমরা পড়বো, যেখান থেকে ইনশাল্লাহ আমরা 100 কমন পেয়ে যাব। এবার আসো এ মাদার ইন ম্যানভিল। ঠিক আছে, এখানে আসো সবাই। ম্যানভিলের একজন মা। ম্যানভিলের একজন মা। সবাই এটা বের করো, এ মাদার ইন ম্যানভিল। পেয়েছো? ম্যানভিল একটা শহরের নাম। বইয়ে পেয়েছো সবাই প্যাসেজটা? হ্যাঁ জি স্যার ভাইয়া। পাইছি। দুইটা কথা ছিল। এইটাতে তুমি 3 স্টার দিবা, 5 স্টার দিবা, 7 স্টার দিবা, 10 স্টার দিবা, 20 স্টার দিবা, 100 স্টার দিবা, যেটা দিবা দিয়ে রাখো। এখান থেকে প্রশ্ন পাবাই পাবা। গত বছরের আগের বছর আসছে মাদার ইন ম্যানভিল থেকে, গত বছর আসছে, এই বছর আসছে বোর্ডে, আবারও পাবা। কারণ এটা পৃথিবী বিখ্যাত গল্প। এটা শুধু তোমাদের টেক্সট বইয়ের বিখ্যাত না, এটা পৃথিবী বিখ্যাত গল্প। এ মাদার ইন ম্যানভিল, এটা পৃথিবী বিখ্যাত গল্প। ঠিক আছে, এটা মার্জরি কিনান রলিংস এর গল্প, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। ঠিক আছে, সো এটা থেকে যে আসবে আর জানতাম, এটা অলওয়েজ সাজেশনে থাকে, আবারও থাকবে। গত বছরে এসেছে, এবছরে এসেছে, আবার আসবে। ওকে, সো আমরা সরাসরি প্যাসেজে চলে যাব, যেখান থেকে প্রশ্ন হয়। এখন এটা একটা বিশাল প্যাসেজ, ঠিক আছে, পুরোটা লাগে না, কিন্তু প্রথম অংশগুলা যদি পড়ে ফেলা যায়, প্রথম 3-1 দেন এটা 100% আসে সবসময় ফার্স্ট অংশ থেকে। এখন এই গল্পটা এত, এই যে তোমাদের টেক্সট বইয়ে যেটা দিছে, এটাও কিন্তু এই গল্পের পুরোটা না, এটা একটা অ্যাব্রিজড ভার্সন, এটা একটা সংক্ষিপ্ত ভার্সন। তো এই গল্পের সংক্ষিপ্ত ভার্সনই এই কয় পৃষ্ঠা? 1, 2, 3, 4, 5, হ্যাঁ 5 ছাপা, 5 ছাপা প্লাস আর কি। ঠিক আছে, সো এটা, তারপরে এটা হচ্ছে সংক্ষিপ্ত ভার্সন। এই গল্পটা আরো বড়, কিন্তু এটা খুবই খুবই ইমোশনাল একটা স্টোরি। এটা খুবই ইমোশনাল একটা স্টোরি। তো এই গল্পটা আমরা পড়বো, এ মাদার ইন ম্যানভিল। তাহলে আমি কি শুরু করবো ভাইয়া? পুরা স্টার্ট করি। কিন্তু আমি আবারও বলতেছি, এটা তোমরা, আমি যে অংশটুকু পড়াবো এখান থেকে পরীক্ষাতে পাবো। ওকে, জুকো উঠছো তুমি? দেখো, দ্য অরফানেজ মানে এতিমখানা। আচ্ছা, অরফান মানে এতিম, আর অরফানেজ মানে এতিম খানা। ORPHAN মানে হচ্ছে অরফান, আর অরফান থেকে হয় অরফানেজ, মানে এতিম আর এতিমখানা। অরফান মানে এতিম, অরফানেজ মানে এতিমখানা। তো দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। ক্যারোলিনা পর্বতমালার অনেক উঁচুতে একটা এতিমখানা আছে। ক্যারোলিনা পর্বতমালার অনেক উঁচুতে। এখন এই ক্যারোলিনাটা কোথায়? ক্যারোলিনা কোথায়? এটা আমেরিকাতে। কোথায়? এটা আমেরিকাতে। সো আমেরিকার এই মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ বা আমেরিকা যেটাকে তোমরা বলো আর কি, সেইখানে ভার্জিনিয়া, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, এগুলো হচ্ছে আমেরিকার সিটি, আমেরিকার অঙ্গরাজ্যের অংশ এগুলা। সো এই আমেরিকারই একটা অঞ্চল নর্থ ক্যারোলিনা। সেই ক্যারোলিনা পাদদেশে, মানে ক্যারোলিনা পর্বতমালার অনেক উঁচুতে একটা অরফানেজ আছে, এতিমখানা আছে। এখন বিদেশের এতিমখানাগুলো অনেক রিচ হয়, অনেক ধনী হয়, তারা অনেক প্রপার্টি তাদের মালিকানায় থাকে, তাদের আন্ডারে থাকে অনেক। তো ওইসব প্রপার্টিজ গুলা ওরা ভাড়া দেয়। ধরো বাংলাদেশে এই কনসেপ্টটা নাই, কিন্তু আমেরিকাতে আছে। ধরো এটা একটা এতিমখানা, কিন্তু ওদের অনেক প্রপার্টি থাকে, তো ওরা কটেজ বানায়, কটেজ বানায় বানায় হোটেলের মতো ওরা ভাড়া দেয়। ঠিক আছে, যে আসবে মানুষ 1 মাস 2 মাস 3 মাস থাকে, চলে যায়, আবহাওয়া পরিবর্তনের জন্য অনেকে আসে। সো ওরকমই নর্থ ক্যারোলিনা পর্বতমালার উঁচুতে একটা অরফানেজ। তো লেখিকা বলতেছে, লেখিকা বলতে রলিংস, মানে যে এটা লিখেছে সেই ম্যাডাম। তো লেখিকা বলতেছে, আই ওয়াজ দেয়ার ইন দ্য অটম।
হুম আমি অটামে অর্থাৎ এই শরৎকালের জন্য এখানে আমি থাকছিলাম। আই ওয়ান্টেড আমি চাচ্ছিলাম, খুঁজতেছিলাম, কোয়াইট নির্জন, শান্ত। দেখো কোয়াইট মানে একেবারে শান্ত, নির্জন, আইসোলেশন একাকী, বিচ্ছিন্ন একটা পরিবেশ। টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং কিছু ট্রাভেলসাম মানে জটিল কঠিন কিছু লেখা সম্পন্ন করার জন্য আমি খুঁজতেছিলাম একটা নির্জন এবং নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ। এটা আই ওয়ান্টেড আমি চাচ্ছিলাম। এরপরে আই ওয়ান্টেড মাউন্টেনিয়ার, এছাড়াও আমি চাচ্ছিলাম মাউন্টেনিয়ার পর্বতের ফ্রেশ বাতাস। টু ব্লো আউট দা ম্যালেরিয়া দূর করতে, ব্লো আউট মানে দূর করা, কি দূর করতে? ম্যালেরিয়া দূর করতে। ফ্রম টু লং এ টাইম অনেক আগে থেকে আমি চাচ্ছিলাম। ইন দা সাব ট্রপিক্স এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। সাব ট্রপিক্স মানে এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, এই উপক্রান্তীয় অঞ্চলে। সাব ট্রপিক্স মানে গ্রীষ্মমণ্ডলীয় বা উপক্রান্তীয়, এই উপক্রান্তীয় অঞ্চলে ম্যালেরিয়া দূর করার জন্য আমার পর্বতের বাতাস দরকার। কিন্তু লেখিকা বলছে কিন্তু আই ওয়াজ হোম সিক টু, কিন্তু আমি অনেক ঘরকুনে বা গৃহ কাতুরে। হোমসিক মানে বুঝো গৃহ কাতুরে। এই প্যাসেজ কিন্তু আসবে পরীক্ষাতে, কোনো বছর মিস নাই বোর্ডে, 100 পাবা। হোমসিক মানে গৃহ কাতুরে বা ঘরকুনো। ধরো তোমাদেরকে এখন তোমরা সেকেন্ড ইয়ারে যাবা বা অনেকে গেছো হয়তো বা, এরপরে এইচএসসি দিবা, তারপর অনেকে কোচিং করতে ঢাকায় আসো বা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হও, প্রাইভেটে ঢাকায় বিভিন্ন জায়গায়। তো যখন তোমরা ভর্তি হও, তাই না, বাসা থেকে তখন বাড়ি ছেড়ে প্রথম তোমরা পা বাড়াও বাড়ির বাইরে। তো ঢাকায় এসে বা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে এই অনেকে থাকতে পারে না, কষ্ট হয়ে যায়, বিশেষ করে কোচিং করতে এসে ওই বাড়ির কথা অনেক মিস করে, বাড়ির পরিবেশ অনেক মিস করে। তো এটাকে বলে হোম সিকনেস, গৃহ কাতুরে, বাড়ির কথা বারবার মনে পড়ে। তো লেখিকা বলতেছে যে আমিও ওরকম ঘর কোনো গৃহ কাতুরে। তো ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপেলস ইন অক্টোবর, কারণ অক্টোবরে যে ম্যাপেলের পাতায় আমি আগুনের শিখা জ্বালাতাম। আচ্ছা ম্যাপেল কোনটা, এটা একটু না চিনালে তোমরা এই প্যাসেজটা আবার বুঝতে পারবে না, ঠিক আছে? ম্যাপেলের পাতা এটা তোমরা চিনো অনেকে। হুম তো লেখিকার এটা অনেক পছন্দ যে ম্যাপেলের পাতা। দেখো স্ক্রিনে কি দেখা যায়? অক্টোবর মাসে আমেরিকাতে এই ম্যাপেলের পাতা শুকিয়ে থাকে, শুকিয়ে এরকম লাল রং ধারণ করে এবং এটার আগুন সেই মানে অস্থির লাগে। ঠিক আছে, এটা লেখিকার অনেক পছন্দ। দেখতে পারছো ম্যাপেল কোনটা? চিনতে পারছো? এটাকে বলা হয় ম্যাপেল। হ্যাঁ, তো লেখিকা বলতেছে যে এই ম্যাপেলের পাতা দেখো। সো অক্টোবরে আমি কেন গৃহ কাতুরে, কারণ ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপেলস ইন অক্টোবর, অক্টোবরে এই ম্যাপেলের কাঠ, ম্যাপেলের পাতা, এদের আগুনটা খুব খুব ভালোভাবে জ্বলে। ঠিক আছে, মানে অনেক কাঠে আগুন জ্বলে, কিন্তু ম্যাপেলের আগুন আমেরিকাতে খুবই প্রিমিয়াম ধরা হয় আর কি। তো এন্ড ফর কর্ন শক্স, এবং ওই যে কর্ন শক্স যে ভুট্টার দানা, ভুট্টা ভুট্টা তোমরা দেখো না যে এরকম কর্ন শক্স, ভুট্টার আটি বা ভুট্টার দানাগুলা। এন্ড পাম্পকিনস, এবং আমাদের বাড়িতে যে কুমড়ো হয় সেই কুমড়ো, পাম্পকিনস কুমড়ো। এন্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিস, এবং কি ব্ল্যাক ওয়ালনাট ট্রিস, এটা আরেক ধরনের গাছ, তো আমি ওইগুলাকে মিস করি। ম্যাপেলের পাতা, ভুট্টার দানা, পাম্পকিনস আমাদের বাড়ির কুমড়ো এবং ব্ল্যাক ওয়ালনাট ট্রিস। আই ফাউন্ড দেম অল, কিন্তু এখানে এসে আমি সবগুলা জিনিসকে পাইলাম লিভিং ইন এ কেবিন। আমি এখানে এসে যে একটা কেবিন নিলাম, এই কেবিনের মধ্যে এই সবগুলা জিনিস আমি একসাথে পেয়ে গেছি। আর এই কেবিনটা দ্যাট বিলং টু দ্য অরফানেজ, এই কেবিনটা কাদের অন্তর্ভুক্ত? এই এতিমখানার অন্তর্ভুক্ত। বিলং টু দ্য অরফানেজ, এই কেবিনটা কাদের? বিলং টু মানে অন্তর্ভুক্ত, বিলং টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কিসের অন্তর্ভুক্ত? এই এতিমখানার অন্তর্ভুক্ত। তো এতিমখানাটা কোথায়? হাফ এ মাইল বিয়ন্ড দা অরফানেজ ফার্ম, অরফানেজ ফার্ম থেকে হাফ এ মাইল অর্ধ মাইল পিছনে। অরফানেজের যে ফার্ম, অরফানেজের যে ফার্মটা, সেই ফার্ম থেকে হাফ এ মাইল অর্ধ মাইল পিছনে এই কেবিনটা। তো হোয়েন আই টুক দ্য কেবিন, যখন আমি এই কেবিনটা নিয়েছিলাম,
কর্তৃপক্ষের কাছ থেকে। তো আই আস্কড ফর এ বয় অর ম্যান, আমি বলছিলাম যে একটা ছেলেকে বা একজন মানুষকে পাঠাবেন, এ বয় অর ম্যান, খেয়াল করো কিন্তু, টু কাম, এখানে আসতে, আমার রুমে আসতে, এন্ড চপ উড, এবং আমার জন্য কিছু কাঠ চেরাই করবে। চপ উড, কিছু কাঠ চেরাই করবে, ফর দা ফায়ার প্লেস, আগুন জ্বালানোর জন্য। ওই নর্থ ক্যারোলিনা পর্বতমালায় অনেক ঠান্ডা পড়ে, রাতের বেলা শীত পড়ে, তো ফায়ার প্লেস আছে বিদেশে, প্রত্যেকটা রুমের মধ্যে একটা ফায়ার প্লেস থাকে যেখানে ওরা চলা বা বিভিন্ন জিনিস দিয়ে আগুন জ্বালিয়ে রাখে। ঠিক আছে, তো লেখিকা বলছে যে আমার রুমে তো অনেক ঠান্ডা, তো আমার ফায়ার প্লেসে আগুন জ্বালানোর জন্য কিছু কাঠ চেরাই করতে হবে। তো এই কাঠ চেরাই করার জন্য, মানে চলা ফাড়ার জন্য একজন লোককে বা একটা ছেলেকে পাঠায়। ওকে, ক্লিয়ার? এখন মেইন স্টোরি শুরু হবে এখান থেকে, এই কাঠ চেরাই করা থেকেই কাহিনী শুরু। তো আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার, তো আমি আমার টাইপরাইটারটা খুঁজতেছিলাম, অন লেট আফটারনুন, একদিন বিকালের শেষ দিকে। আই লুকড আপ, খুঁজতেছিলাম, ফ্রম মাই টাইপরাইটার অন লেট আফটারনুন, বিকালের শেষার্ধে। তো এ লিটল স্টার্টেড, কিন্তু আমি কিছুটা চমকিত হয়ে গেলাম। স্টার্টেড মানে চমকিত, সারপ্রাইজ খাওয়া। তো আমি কিছুটা সারপ্রাইজড হয়ে গেলাম। কেন সারপ্রাইজড হলাম? এ বয়, একটা ছেলে, স্টুড, দাঁড়িয়ে আছে, এট দ্য ডোর, আমার দরজায়, এন্ড মাই পয়েন্টার ডগ, এবং আমার পোষা কুকুরটা, মাই কম্পেনিয়ন, যে হচ্ছে আমার সঙ্গী, ওয়াজ এট হিজ সাইড, পোষা কুকুরটা ওই ছেলেটার পাশেই দাঁড়ায় আছে, এন্ড হ্যাড নট বার্কড, এবং সে ঘেউ ঘেউ করলো না, টু ওয়ার্ন মি, আমাকে সতর্ক করার জন্য। তা আমি যখন আমার টাইপরাইটারটা খুঁজতেছি, আমার সঙ্গী যে কুকুরটা, তাকে দেখি দরজায় একটা ছেলেকে পাশে নিয়ে দাঁড়ায় আছে, এবং সে একবার ঘেউ ঘেউ করে নাই। অপরিচিত মানুষ আসলে সে আমাকে ওয়ার্ন করার জন্য, সতর্ক করার জন্য ঘেউ ঘেউ করে, সে ঘেউ ঘেউ করে নাই। তো দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 ইয়ার্স ওল্ড, ছেলেটার বয়স সম্ভবত 12 বছর, ছেলেটার বয়স সম্ভবত 12 বছর, বাট আন্ডার সাইজড, কিন্তু একটু খাটো বা বেটে ধরনের। খাটো বা বেটে মানে সাইজে শর্ট। হি ওর, ওয়ার মানে পরিধান করা, হ্যাঁ, WEAR, ওয়ার, WEAR, ওয়ার মানে পরিধান করা, এর ভিতর হচ্ছে ওর। তো ওই ছেলেটা, হি ওর ওভারঅলস, সে ওভারঅলস মানে একটা পোশাক, যেটা এখান থেকে পুরো পা পর্যন্ত। তো হি ওর ওভারঅলস, সে ওভারঅলস পরে আছে, এন্ড এ টর্ন শার্ট, এবং একটা ছেঁড়া বুড়া শার্ট গায়ে, এন্ড ওয়াজ বেয়ার ফুটেড, এবং সে নগ্ন পায়ে বা খালি পায়ে। তো আমি বলছিলাম এতিমখানাকে যে আমার একটা ছেলে বা একজন ব্যক্তিকে পাঠান যাকে দিয়ে আমি কাঠ চেরাই করতে পারবো। তো এতিমখানা থেকে 12 বছরের একটা ছেলেকে পাঠাইছে, যে একটু আন্ডার সাইজড, বেটে ধরনের, একটা সেরা শার্ট পরে আছে, এবং ওয়াজ বেয়ার ফুটেড, নগ্ন পায়ে বা খালি পায়ে। ঠিক আছে, তো হি সেইড, সে বলল, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজকে কিছু কাঠ চেরাই করতে পারবো আপনার জন্য। হি সেইড, ছেলেটা এসে বলতেছে যে আই ক্যান চপ সাম উড টুডে। তো লেখিকা বলতেছে, ইউ, তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো অনেক ছোট বাবা, তুমি কাঠ চেরাই করতে এসেছো, শুনতেছো তোমরা, শুনতেছো গাইস? জি বাবা তুমি তো অনেক ছোট, ইউ আর স্মল। তখন ও বলতেছে, বাচ্চা ছেলেটা, যে সাইজ ডু নট ম্যাটার, শুনতেছি। হ্যাঁ, তখন ছেলেটা বলতেছে সাইজ ডু নট ম্যাটার, চপিং উড, কাঠ কাটতে সাইজ কোনো ম্যাটার না। ছেলেটা কি বলতেছে? এই কাঠ কাটতে সাইজ কোনো ম্যাটার না। সাম অফ দ্য বিগ বয়েস, অনেক বড় বড় ছেলেরা আছে, ডু নট চপ উড, যারা কাঠ কাটতে পারে না। অনেক বড় বড় বিগ বয়েজরা আছে যারা কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড, আমি কাঠ চেরাই করতেছি, এট দ্য অরফানেজ, এতিমখানায়, এ লং টাইম, অনেক দিন ধরে। তো বলছে অনেক বড় বড় ছেলেরা আছে যারা কাঠ কাটতে পারে না, তো কাঠ কাটতে সাইজ লাগে না। আই হ্যাভ বিন চপিং উড, আমি কাঠ চেরাই করতেছি, এট দ্য অরফানেজ, এতিমখানায়, এ লং টাইম, দীর্ঘদিন ধরে। তো ভেরি ওয়েল, খুবই ভালো কথা, লেখিকা বলতেছে খুবই ভালো কথা। দিয়ার্স দ্য অ্যাক্স, এই যে নাও কুঠার, এখানে কুঠার আছে, মানে কোড়ালটা যেটা দিয়ে চলা ফাড়ে, চেরাই করে। তো দিয়ার্স দ্য অ্যাক্স, এই যে হচ্ছে কুঠার,
গো অ্যাহেড, সামনে আগাও, এন্ড সি হোয়াট ইউ ক্যান ডু, এবং দেখি তুমি কি করতে পারো। তো আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এরপরে আমি কাজে চলে যাই, ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করে আমি আমার কাজে চলে যাই। তো আমি ওই ছেলেটারে কুঠারটা দেখালাম যে এই যে নাও কুঠার, দেখি, গো অ্যাহেড, সামনে আগাও, দেখি তুমি কি করতে পারো, সি হোয়াট ইউ ক্যান ডু। তো এটা বলে আমি আমার কাজে চলে গেলাম, দরজাটা বন্ধ করে দিয়ে, যে তুমি কাট কাটতে যাও এটা বলে আমি আমার রুমে চলে যাই এবং দরজা বন্ধ করে দিই। তো হি বিগ্যান টু চপ, সে কাট কাটা শুরু করে। দ্য ব্লোজ ওয়ার রিদমেটিক অ্যান্ড স্টেডি। সো দ্য ব্লোজ, যে একটার পর একটা যে কোপ দেয়, যে ব্লোটা, ওই ব্লো ওয়ার রিদমেটিক, ওই ব্লোটা ছিল রিদমেটিক, ছন্দময়ী, অ্যান্ড স্টেডি, এবং স্থবির, মানে একদম পারফেক্টলি। রিদমেটিক মানে কোপ গুলাকে একটার পর একটা কোপ যে দিচ্ছে এটাকে ছন্দময় মনে হচ্ছে, এন্ড স্টেডি, স্টেডি মানে হচ্ছে স্থির গতিতে, মানে একবার ধূপধাপ করে কোপাচ্ছে আবার একবার স্লো হয়ে গেছে এরকম না, একটা স্পিড মেনটেন করে, মানে প্রতি ধরো 10 সেকেন্ড পর পর এক একটা করে কোপ দিচ্ছে, এটাকে স্টিডিনেস বলে। তো এন্ড শর্টলি, এবং এতটাই ছন্দময় রিদমেটিক ছিল যে শর্টলি, কিছুক্ষণের মধ্যে, আই হ্যাড ফরগটেন, আমি ভুলে গেছি, হিম, তাকে, কিছুক্ষণের মধ্যেই তার কথা আমার আর মনে নাই, লেখিকার আর মনে নাই। দ্য সাউন্ড নো মোর অ্যান ইন্টারাপশন, দ্য সাউন্ড, ওই যে কুঠারের চলাফেরার শব্দটা, নো মোর অফ অ্যান ইন্টারাপশন, এটাকে আমার আর ইন্টারাপশন মানে বাধা মনে হচ্ছে না, দেন এ কনসিস্টেন্ট রেইন, বরং মনে হচ্ছে বাইরে যেন অনবরত বৃষ্টি হচ্ছে। তো চলাফেরার যে শব্দটা, এটা আর আমার কাছে ইন্টারাপশন, ডিস্টারবেন্স বা সমস্যা, ইন্টারাপশন মনে হচ্ছে না, বাধা মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে যে কনসিস্টেন্ট রেইন, অনবরত বৃষ্টি হচ্ছে। ছোট ছেলে এত সুন্দর করে চলা কোপাচ্ছে, কোনো ডিস্টার্বই মনে হচ্ছে না, এত সুন্দর ছন্দ, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ পাস্ট, এরপরে আমার ধারণা হয়তো 1 ঘন্টা আর আরেক ঘন্টার অর্ধেক, মানে 1.5 ঘন্টা পাস হয়েছে, অতিক্রম হয়েছে। অ্যান্ড আই হার্ড, এবং আমি শুনলাম, দ্য বয়েস স্টেপস অন দ্য কেবিন স্টুপ, কেবিনের স্টুপে, কেবিনের তলায়, মানে আমি শুনলাম তার পায়ের শব্দ, বয়েস স্টেপ, ছেলেটার পায়ের শব্দ শুনলাম আমি, অন দ্য কেবিন স্টুপ, কেবিনের স্টুপে মানে কেবিনের তলায় যেখানে পাড়া দেয়, তো কেবিনে আমি তার শব্দ শুনতে পেলাম, মানে সে হেঁটে হেঁটে আসতেছে 1.5 ঘন্টা পরে। তো দ্য বয় সেইড, ছেলেটা বলল, আই হ্যাভ টু গো টু সাপার নাও, সাপার মানে রাতের খাবার, আমাকে এখন আমার রাতের খাবার খেতে যেতে হবে। হি সেইড, সে বলল। তো আই ক্যান কাম এগেইন টুমরো, আমি আবার আগামীকাল আসতে পারবো, আমাকে এখন রাতের খাবার খেতে যেতে হবে, আমি আবার আগামীকাল আসতে পারবো। তারপর আই সেইড, আমি বললাম, আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আমি মানে লেখিকা বলতেছে যে আমি আই উইল পে ইউ নাও, আমি এখন তোমাকে পে করব, ফর হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যে কাজটুকু করেছো সেটার জন্য আমি এখন তোমাকে পে করব। থিঙ্কিং, এটা চিন্তা করতেছিলাম যে আই শুড, মানে লেখিকা বলতেছে যে থিঙ্কিং, আমি মনে মনে ভাবতেছিলাম যে আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, যে আমাকে হয়তো প্রবাবলি সম্ভবত ইনসিস্ট, জোর দিয়ে বলতে হবে এতিমখানাকে, অন অ্যান এল্ডার বয়, যাতে একটা বড় ছেলেকে পাঠায়। লেখিকা ভাবছে কি যে ছোট একটা ছেলেরা আসছে, যা করছে করছে, আমি ওরে আই উইল পে, আমি ওরে আজকে যতটুকু কাজ করছে এটার টাকা দিয়ে দেই, আর আমার এতিমখানারে মনে হয় একটু জোর করেই বলতে হবে, একটু জোর দিয়ে বলতে হবে যাতে একটা ওল্ডার বয়, বড় ছেলেকে পাঠায়। তো উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, এরপরে আমরা আবার কেবিনে চলে গেলাম। এখন মানে ম্যাডাম বলতেছে যে অ্যান অ্যাস্টোনাইজিং অ্যামাউন্ট, অ্যাস্টোনাইজিং মানে হতবম্ব, সারপ্রাইজিং অ্যামাউন্ট অফ সলিডুড, একবারে অ্যাস্টোনাইজিং মানে আমি সারপ্রাইজ হয়ে যাওয়ার মতো, চমৎকার, বিস্মিত, এগুলোর সিনোনিম আর কি অ্যাস্টোনাইজিং এর, সারপ্রাইজ আর কি। তো অ্যাস্টোনাইজিং অ্যামাউন্ট মানে একটা বিস্মিত হওয়ার মতো পরিমাণ কাঠ, সলিডুড নিরেট কাঠ, হ্যাড বিন কাঠ, সে কেটে রেখেছে। হ্যাঁ, তো ম্যাডাম কেবিনেট থেকে যখন দেখলো, তাকায় যে দেখে যে অ্যাস্ট্রোনাইজিং অ্যামাউন্ট, মানে হতবাক হয়ে গেছে ম্যাডাম যে এত কাঠ সে কেটে ফেলছে, এতগুলো চলা ফিরে ফেলছে সে। তখন লেখিকা বলে যে বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ এজ এ ম্যান, তুমি তো পুরো একটা মানুষের সমান কাঠই চেরাই করে ফেলেছো, মানে একটা বড় মানুষ যতটুকু কাঠ চেরাই করে তুমি তো ঠিক ততটুকু কাঠই চেরাই করে ফেলেছো।
আই সেড, আমি বলতেছি, এরপরে বললাম যে দিস ইজ এ স্প্লেন্ডিড পাইল, এটা তো একটা বড় স্তূপ। দিস ইজ এ স্প্লেন্ডিড পাইল, এটা তো কাঠের একটা স্প্লেন্ডিড পাইল, বড় স্তূপ। আচ্ছা, তাহলে কে কাটছে এটা? এই 12 বছর বয়সী ছেলেটা। ছেলেটার ছবিটা কি তোমরা দেখতে পারতেছো? এই যে ও হচ্ছে জেরি। দেখো এই যে যার ছবি দেওয়া, এই যে, হ্যাঁ, ও হচ্ছে আমাদের জেরি। তোমাদের বইয়ে কি ছবি আছে? থাকার তো কথা। হ্যাঁ, সাদা কালো ছবি আছে তোমাদের বইয়ে, তাই না? ওই হচ্ছে কে? ভাইয়া ও হচ্ছে 12 বছরের ছেলেটা, যার নাম আমরা এখনো জানতে পারিনি, কিন্তু আমরা জেনে যাব কিছুক্ষণের মধ্যেই। ওকে, তো এরপরে দেখো, তো এরপর বলছে দিস ইজ এ স্প্লেন্ডিড প্যালেস। স্প্লেন্ডিড মানে বড়, বিশাল, দারুণ একটা স্তূপ। তো আবার স্প্লেন্ডিড মানে সুস্বাদু, চমকপ্রদ, এক্সট্রাঅর্ডিনারি, এক্সেলেন্ট, এটাও বোঝায়। তাই লুকড এট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম। তো এই প্রথমবার আমি তার দিকে তাকালাম। অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে প্রথমবার আমি তার দিকে তাকালাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শকস। তার চোখের রং ছিল ভুট্টার কালারের মতো। কর্ন শক, তো ভুট্টার দানা, ভুট্টার যে রং, সেই ভুট্টার দানার মতো তার চোখের রং ছিল। অ্যান্ড হিজ আইস, মানে এই হেয়ার মানে চুল, তার চুল ছিল মানে একটু ওই যে কি বলে এটাকে, ব্রাউন কালারের না, ঠিক এটাকে ভুট্টার রঙের মতো, মানে হলুদাভ একটা রং ছিল আর কি। অ্যান্ড হিজ আইস, এবং তার চোখ ভেরি ডিরেক্ট, চোখটা ছিল খুবই প্রত্যক্ষ, ভেরি ডিরেক্ট, খুবই নিটল চোখ, নিটল, একদম নিটল হয়ে তাকায় থাকে এরকম। ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই, এবং চোখটা ছিল পর্বতের উপরের আকাশের মতো। দেখো, লাইক দ্য মাউন্টেন স্কাই, পর্বতের আকাশ, পর্বতের উপরে যে আকাশ থাকে সেই পর্বতের আকাশের মতো। হোয়েন, যখন, রেইন ইজ পেন্ডিং, বৃষ্টি নামবে। হ্যাঁ, তো বৃষ্টি নামবে, রেইন ইজ পেন্ডিং, পর্বতের উপরে বা পাহাড়ের উপরে যখন বৃষ্টি নামে নাই কিন্তু কালো মেঘ ছেয়ে আছে, বৃষ্টি নামবে, সেই গভীর মুহূর্তটা কেউ কখনো দেখেছো কিনা? অনেক মুভি টুভিতে হয়তো দেখে থাকবে। পর্বতের আকাশে যখন মেঘ নামবে, বৃষ্টি নামবে, মেঘ ঘন হয়ে কালো হয়ে আছে কিন্তু বৃষ্টি এখনো নামে নাই, নামবে, কতটা গভীর একটা দৃশ্য। তো সেই গভীরতা ছিল তার চোখের মধ্যে, এবং তার চোখের রং ছিল গ্রে, ধূসর কালারের, উইথ এ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকুলাস ব্লু, এবং তার চোখের মধ্যে একটা ছায়া ছিল। শ্যাডোয়িং, কিসের ছায়া ছিল? মিরাকুলাস ব্লু, আশ্চর্যজনক একটা নীলের ছায়া। ধূসর কালারের চোখের মধ্যে কিসের ছায়া ছিল? মিরাকুলাস ব্লু, মিরাকুলাস, চমকপ্রদ, আশ্চর্যজনক একটা নীলের ছায়া ছিল তার চোখে। তো আই গেভ হিম এ কোয়ার্টার, আমি তাকে একটা সিকি দিলাম। কোয়ার্টার মানে বুঝো, একটা জিনিসের বা 1 টাকার 4/1 ভাগ, 1 টাকার 4/1 ভাগ, যেমন 25 পয়সা, 25 পয়সা 1 টাকার 4/1 ভাগ, তো এটাকে সিকি বলে। তা আমি তাকে একটা সিকি দিলাম, যে নাও তুমি এই সিকিটা নাও। তো ইউ মে, এরপরে লেখিকা বলতেছে যে আমি তাকে বললাম যে ইউ মে কাম টুমরো আফটারনুন, তুমি আগামীকাল বিকালে আসতে পারো। তুমি কখন আসতে পারো? আগামীকাল বিকালে। আই সেড, আমি তাকে বললাম, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আমি তাকে বললাম যে তোমাকে ধন্যবাদ। তখন হি লুকড এট মি, সে আমার দিকে তাকালো, অ্যান্ড অ্যাট দ্য কয়েন, এবং কয়েনটার দিকেও তাকালো। মানে আমি যখন তাকে একটা 25 পয়সার সিকি দিচ্ছিলাম, তো সে একবার আমার দিকে তাকালো, একবার কয়েনটার দিকে তাকালো। অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক, এবং মনে হলো যেন সে কথা বলতে চায়, বাট কুড নট, কিন্তু সে কথা বলতে পারলো না। অ্যান্ড টার্ন অ্যাওয়ে, এবং ঘুরে চলে গেল, এবং সে ঘুরে চলে গেল। তো আমি যখন তার টাকা দিলাম, সে একবার আমার দিকে তাকালো, একবার কয়েনটার দিকে তাকালো, মনে হলো যেন সে কিছু বলতে চায়, বাট কুডেন্ট, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারলো না। অ্যান্ড টার্ন অ্যাওয়ে, এবং ফিরে সে চলে গেল। তো অ্যাট ডে লাইট, দিনের বেলা, আই ওয়াজ হাফ উইকেন্ড, আমি অর্ধ জাগ্রত হয়ে গেলাম, আমার ঘুম অর্ধেক ভেঙে গেল। বাই দ্য সাউন্ড অফ চপিং, কাঠ চেরাইয়ের শব্দে, মানে পরের দিন সকালবেলা জেরিয়েছে, কাঠ কাটা শুরু করে দিয়েছে।
তা আমি দিনের বেলা পরের দিন আমি অর্ধজাগ্রত, আমার ঘুম অর্ধেক ভেঙে গেছে বাই দ্য সাউন্ড অফ চপিং, তার কাঠ চেরাইয়ের শব্দে। এগেইন আবার ইট ওয়াজ সো ইভেন, কিন্তু এই শব্দগুলা এত ইভেন জোড়ালো ছিল, যে জোড়ায় জোড়ায় ছিল, ইন টেক্সচার, টেক্সচার মানে আকারে, মানে কোপগুলা আকার আকৃতিতে, এবং সাউন্ডটা এতটা জোড়ালো, জোড়া জোড়ায় রিদমেটিক ছন্দময় মনে হচ্ছিল। যে টেক্সচার মানে কোনো কিছুর আকৃতি, স্ট্রাকচার এটাকে বোঝায়। তো কোপগুলার স্ট্রাকচার এমন ছিল যে আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, আমি আবার ঘুমায় পড়ি, মানে ডিস্টার্ব হই না আমি তার চলাফেরার শব্দে। আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, আমি আবার ঘুমাতে চলে গেলাম। তো হোয়েন আই লেফট মাই বেড ইন দ্য কুল মর্নিং, যখন আমি ঠান্ডা সকালবেলা আমার বিছানা ত্যাগ করি, দ্য বয় হ্যাড কাম এন্ড গন, ছেলেটা এসে চলে গেছে কাঠ চেরাই করে। তা আমি ঘুম ভেঙে উঠতে উঠতে জেরি এসে কাঠ চেরাই করে চলেও গেছে। অ্যান্ড এ স্টাক অফ কিন্ডলিং, এবং এক স্তূপ কাঠ, মানে কাঠের একটা স্তূপ, এ স্টাক অফ কিন্ডলিং, কিন্ডলিং মানে কাঠ, কাঠের একটা স্তূপ, ওয়াজ নিট এগেনস্ট দ্য কেবিন ওয়াল, কেবিনের ওয়ালে সাথে হেলান দিয়ে রাখা, মানে ওয়াজ নিট এগেনস্ট দ্য কেবিন ওয়াল, কেবিনের ওয়ালে, হ্যাঁ, সে একটা কাঠের ভালো স্তূপ হেলান দিয়ে রেখে গেছে, মানে স্তূপ আকারে রেখে গেছে। তো হি কেম, সে এসেছিল, আফটার স্কুল ইন দ্য আফটারনুন, বিকালবেলা তার স্কুল শেষ করে সে আবার এসেছিল, অ্যান্ড ওয়ার্কড, এবং কাজ করেছিল, আনটিল টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ, কাজ করেছিল আনটিল সেই পর্যন্ত, যে পর্যন্ত না টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ, অরফানেজে রিটার্ন করার, অরফানেজে ফিরে যাওয়ার, এতিমখানার ছেলে সে, তো এতিমখানায় ফিরে যাওয়ার সময় পর্যন্ত সে কাজ করেছিল। তো এই যে লেখক লেখিকা এখন প্রথমবার তার নাম বলে, যে হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল কি? জেরি। হিজ নেম ওয়াজ জেরি। তো হি হ্যাড বিন এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, সে এই এতিমখানায় তার বয়স যখন 4 বছর তখন থেকে, জেরি এই এতিমখানায় বসবাস করছে, আছে তার বয়স 4 বছর থেকে। তো আই কুড পিকচার হিম এট 4, তো 4 বছর বয়সে সে কেমন ছিল এটা আমি কল্পনা করতে পারি। উইথ দ্য সেম গ্রে গ্রে ব্লু আইজ, এবং তার এই ধূসর গভীর নীল চোখ, আমি ভাবতে পারি যে যেদিকে আমি এখন দেখতেছি, এখন তার বয়স 12 বছর, কিন্তু 4 বছর বয়সে যেটি কেমন ছিল এটা আমি কল্পনা করতে পারি। তারই একই ধূসর, মানে গভীর ধূসর নীল চোখ, গ্রেভ মানে গভীর, গ্রেভ মানে কবর, এখন এখানে কবর বলতে গভীরতা বোঝাচ্ছে, ওই গভীর ধূসর নীল চোখ, অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, এবং তার চোখে কি ছিল, তখনকার 4 বছর বয়সেও কি এরকম সেম ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ছিল তার চোখে? তো নো, না। দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি, জেরিকে নিয়ে যে শব্দটা আমার মাথায় আসে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, আন্তরিকতা, সততা। ইট ইজ বেডেড অন কারেজ, এবং তার সততাটা প্রতিষ্ঠিত সাহসের উপর। জেরি অনেক সৎ, জেরি অনেক সৎ, ঠিক আছে। তো জেরিকে নিয়ে লেখিকার মাথায় যে শব্দটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, সততা, বিশুদ্ধতা, পিউরিটি, পিউরিটির সিনোনিম হচ্ছে ইন্টিগ্রিটি, মানে একবারে বিশুদ্ধ একটা ছেলে, এবং তার সততাটা ইট ইজ বেডেড অন কারেজ, এটা প্রতিষ্ঠিত সাহসের উপর। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা সাহসিকতার চেয়েও বেশি কিছু। জেরির মধ্যে সাহস ছিল, কিন্তু সে সাহসিকতার চেয়েও বেশি কিছু। ইট ইজ অনেস্ট, জেরি সৎ, বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, কিন্তু সে সততার চেয়েও বেশি কিছু মনে হয়। জেরির মধ্যে সাহস আছে, জেরি সাহসী, কিন্তু সে সাহসের চেয়ে বেশি কিছু। জেরি সৎ, কিন্তু মোর দ্যান অনেস্টি, সে সততার চেয়ে বেশি কিছু। দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে, একদিন কুড়ালের যে হ্যান্ডেলটা সেটা ভেঙে যায়। তো জেরি বলে, দ্য উড শপ, কাঠের দোকান, এট দ্য অরফানেজ, এতিমখানায়, উড রিপেয়ার ইট, এতিমখানার যে কাঠের দোকান তারা এটা সেরে দিবে, জেরি বলে। তো আই ব্রট মানি, কিন্তু লেখিকা বলতেছে আমি টাকা নিয়ে এসেছিলাম, টু পে ফর দ্য জব, যে রিপেয়ারকে যে রিপেয়ার করে দেবে, রিপেয়ার মানে মেরামত করা, কুড়ালের হাতল যে মেইনটেইন করে দিবে, মেরামত করে দিবে, রিপেয়ার করে দিবে, তাকে এই টাকাটা দিবা।
জেরিরে এসে আমি বললাম যে এই টাকাটা নাও, যে রিপেয়ার করে তারে দিবা, এন্ড হি রিফিউজড ইট, কিন্তু জেরি সেই টাকাটা নিতে চায়নি। জেরি সেই টাকাটা নিতে চায় না। জেরি বলে আই উইল পে ফর ইট, আমি এটার টাকা দিব। হি সেইড, সে বলে, কেন সে টাকা দিবে? কারণ আই ব্রক ইট, জেরি বলে আমি এটার টাকা দিব কারণ আমি এটা ভেঙেছি, আমার হাত থেকে ভেঙেছে। আই ব্রট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস, আমি কোপ মারার সময় কেয়ারলেসলি, মানে সতর্কহীন ভাবে কোপ দিছি, এই জন্য ভাঙছে, So, আমার দোষ, এটার টাকা আমি দিব। তখন লেখিকা বলে যে বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। তখন লেখিকা বলতেছে যে কিন্তু কুড়ালের তো কোপ কেউই প্রত্যেকবার অ্যাকুরেটলি দিতে পারে না। নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম। লেখিকা বলে যে কেউই তো কোপ একবারে অ্যাকুরেটলি প্রত্যেকটা দিতে পারে না, জেরি, নিখুঁত ভাবে। তারপরে জেরি বলে দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। জেরি বলে যে দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। জেরি বলতেছে যে এই যে হাতলের অংশটা, মানে কুঠারের যে হাতলটা, এই হাতলের যে কাঠ দিয়ে বানানো হয়েছে ওই কাঠটা ফল্টি, খারাপ ছিল, ওইটাতে একটু দোষ ছিল, কাঠটা ভালো ছিল না। তো আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, তা আমি ওই লোকটাকে দেখে নিব যার কাছ থেকে আমি এই কুড়ালের হাতলটা কিনেছি, তাকে আমি দেখে নিব। এই কথা বলে জেরি নিজের উপর দোষ চাপায় নেয় যে আমি ভুলভাবে কোপ দিছি, আমি যার থেকে এই কুঠারের হাতল কিনছিলাম সে আমাকে ভালো দেয়নি, তো তার সাথে আমি বুঝবো এবং এটার টাকা আমি দিব, আই উইল পে ফর ইট, কারণ আমি ভেঙেছি এটা। ঠিক আছে, জেরি নিজের উপর দোষ চাপায় নেয়, অন্যদের মতো বাকি মানুষদের উপর দোষ দেয় নাই। সে বলছে যে দোষ আমার। ছোট বাচ্চা ছেলে, 12 বছর বয়স। ওকে, এই স্টোরিটা আমাদেরকে আরেকটু পড়তে হবে, ঠিক আছে, এটা শেষ না, নেক্সট দিন আমরা আরো খানিক পড়বো, পড়ে তারপর এটার কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করব, তারপর আমরা নিউ প্যাসেজে যাব। এটার আরো কিছু অংশ আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে, আরো কিছু অংশ আমাদেরকে পড়তে হবে। ওকে, কালকে, সো পরে, কালকে না, পরশুদিন ক্লাস, আমাদের পরশুদিনের ক্লাসে, তারপর আমরা নিউ প্যাসেজে যাব। আমি কি বলছি বুঝতে পারছো সবাই? ক্লিয়ার সবাই? আর বুঝতে পেরেছি আর এটার পুরো ঘটনাটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বলবো, কেউ ক্লাস মিস দিও না। পরের ঘটনাটা পুরোটা আমি তোমাদেরকে বলবো নেক্সট দিন, সো ডোন্ট মিস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, বাই।